রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারক নিয়ন্ত্রিত উত্তেজনার এক নতুন পর্যায়ে। প্যালেস্টাইনি বন্দী ও রাজনৈতিক কর্মী লামা খাতের ইসরায়েলি হেফাজতে কঠোর ও অমানবিক পরিস্থিতির শিকার। হরমুজ বাদ দিয়েই বাণিজ্য প্রস্তুতি আরব আমিরাতের। দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় 5 সেনা নিহত এবং চীন ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বিশ্ব রাজনীতির দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারক দুই দেশের সম্পর্ককে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে এটি সরাসরি সংঘাতের পথ থেকে ধাপে ধাপে মতপার্থক্য নিয়ন্ত্রিতভাবে পরিচালনার দিকে অগ্রসর হওয়ার একটি ইঙ্গিত। তবে এটি কোনো চূড়ান্ত শান্তি চুক্তি বা পূর্ণাঙ্গ সমাধান নয়, বরং ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরির জন্য একটি বহুস্তরীয় রোডম্যাপ। এর উদ্দেশ্য সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে উত্তেজনা কমিয়ে নিয়ন্ত্রিত সংলাপের পরিবেশ সৃষ্টি করা। প্রকাশিত তথ্য অনুযায়ী উভয় পক্ষ সীমিত সংঘর্ষ কমানো, প্রযুক্তিগত নিরাপত্তা সংলাপ শুরু করা এবং অর্থনৈতিক চাপ হ্রাসের সম্ভাব্য উপায় খোঁজার বিষয়ে সম্মত হয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা এবং আর্থিক বিষয়সহ প্রধান বিরোধগুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো বিষয়ই চূড়ান্ত সমাধান হয়নি। ফলে এই সমঝোতাকে সংকটের সমাপ্তি নয়, বরং দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়ার সূচনা হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেখা দিয়েছে। পশ্চিমা কিছু বিশ্লেষক মনে করছেন এটি সর্বোচ্চ চাপের নীতি থেকে বাস্তববাদী কূটনৈতিক পন্থার দিকে অগ্রসর হওয়ার প্রতিফলন। তাদের মতে উভয় পক্ষ চাপ ও সংঘাতের সীমাবদ্ধতা উপলব্ধি করে ধাপে ধাপে উত্তেজনা নিয়ন্ত্রণের পথে হাঁটছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহল এবং মধ্যপ্রাচ্যে তার কিছু মিত্র এই সমঝোতাকে অতীতের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ ও সীমিত সমঝোতা হিসেবে দেখছে। তাদের মতে ইরানের পারমাণবিক বা আঞ্চলিক নীতিতে মৌলিক পরিবর্তন আনতে না পারায় এই চুক্তি প্রত্যাশা পূরণে সক্ষম নয়। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ নিয়ে উদ্বেগ, পাশাপাশি সামরিক ও সর্বোচ্চ চাপের কৌশলের সীমাবদ্ধতা উভয় পক্ষকে নতুন হিসাব নিকাশে বাধ্য করেছে। একই সঙ্গে অবরুদ্ধ সম্পদ, তেল রপ্তানি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবও আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে। এসব কারণ মিলিয়ে সংঘাতের পরিবর্তে সীমিত সম্পৃক্ততা ও ধাপে ধাপে সংলাপের পথ বেছে নেওয়া হয়েছে। তাই 14 দফা সমঝোতা স্মারককে সংকটের অবসান নয়, বরং বিরোধ ব্যবস্থাপনার একটি নতুন ও জটিল অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্যালেস্টাইনি বন্দী ও রাজনৈতিক কর্মী লামা খাতের ইসরায়েলি হেফাজতে থাকার সময় কঠোর ও অমানবিক পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন। সম্প্রতি তার আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, জিজ্ঞাসাবাদ কেন্দ্র ও কারাগারগুলোতে পদ্ধতিগতভাবে নির্যাতন চালানো হয় এবং নারী বন্দীদের মারধর, অপমান, নগ্ন তল্লাশি ও একাকী কারাবাসের মতো নির্যাতনের শিকার হতে হয়। 2026 সালের 23 মার্চ হেব্রনে নিজ বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় তাকে গ্রেফতার করা হয় এবং পরে অধিকৃত জেরুজালেমের আল মাসকোবিয়া জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খাতের ওই কারাগারকে নরক বলে বর্ণনা করে জানান, সেখানে পৌঁছানোর পর তাকে সম্পূর্ণ নগ্ন করে তল্লাশি চালানো হয় এবং এরপর নির্মমভাবে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। পরে তাকে অন্ধকার ও অত্যন্ত ঠান্ডা একটি সেলে নিক্ষেপ করা হয়, যেখানে আরও শাস্তিমূলক ও অপমানজনক আচরণের মুখোমুখি হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তার ভাষ্য অনুযায়ী কারারক্ষীরা জোর করে তার হিজাব খুলে নেয়, ব্যবহৃত চশমা কেড়ে নেয় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়ে বারবার অপমানজনক মন্তব্য করে। এছাড়া শীতের মধ্যে তার কষ্ট বাড়িয়ে দিতে ইচ্ছাকৃতভাবে বিছানায় পানি ঢেলে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। লামা খাতেরের এই বক্তব্য এমন এক সময় সামনে এলো যখন ফিলিস্তিনি বন্দী বিষয়ক সংগঠন ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলি কারাগারে নারী বন্দীদের অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এসব সংস্থার অভিযোগ, নারী বন্দীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, একাকী কারাবাস, অপমানজনক তল্লাশি এবং মৌলিক অধিকার ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করার মতো পদক্ষেপ নিয়মিতভাবে প্রয়োগ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠার পর সংযুক্ত আরব আমিরাত এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নির্ভরতা সম্পূর্ণভাবে দূর করার লক্ষ্যে একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি আল জায়ুদি জানিয়েছেন, ইউএই শূন্য হরমুজ নির্ভরতা অর্জনের দিকে এগোচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তী শান্তি চুক্তির পর বিশ্ববাজার যখন প্রণালীটির পুনরায় চালু হওয়ার অপেক্ষায় রয়েছে, তখনই এই কৌশলগত উদ্যোগ সামনে এসেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো, কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে এ পথ বিঘ্নিত হয়। ইউএই এর পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওমান উপসাগর উপকূলে হরমুজের বাইরে অবস্থিত দিব্বা, ফুজাইরাহ ও খোর ফাক্কান বন্দরের ব্যাপক সম্প্রসারণ। একই উপকূলে নতুন একটি বন্দর নির্মাণের পাশাপাশি পূর্বাঞ্চলীয় বন্দরগুলোকে তেল ও গ্যাস ক্ষেত্র এবং জ্বালানি স্থাপনার সঙ্গে যুক্ত করতে নতুন পাইপলাইন, রেলপথ ও সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে ফুজাইরাহ পর্যন্ত বিদ্যমান 15 লাখ ব্যারেল দৈনিক সক্ষমতার পাইপলাইনের মাধ্যমে ইউএই আংশিকভাবে হরমুজকে এড়িয়ে তেল রপ্তানি করছে এবং 2027 সালের মধ্যে রপ্তানি সক্ষমতা দ্বিগুণ করতে দ্বিতীয় পাইপলাইন নির্মাণ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। তৃতীয় একটি পাইপলাইন সহ পেট্রোকেমিক্যাল, এলএনজি ও অন্যান্য জ্বালানি পণ্য রপ্তানির বিকল্প ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে। যদিও প্রকল্পের ব্যয় ও সময়সীমা এখনও নির্ধারিত হয়নি, তবে এতে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এই উদ্যোগকে উপসাগরীয় ভূরাজনৈতিক ঝুঁকি কমিয়ে বিকল্প বাণিজ্য ও জ্বালানি রুট শক্তিশালী করার দীর্ঘমেয়াদী কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় ইসরায়েলি গণমাধ্যম দেশটির সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের পৃথক ড্রোন হামলায় অন্তত 5 সেনা আহত হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল প্রায় 6টার দিকে দক্ষিণ লেবাননের কফর তেবনিত এলাকায় গিভাতি ব্রিগেডের একটি ট্যাঙ্কারের কাছে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন বিস্ফোরিত হয়। এতে 4 সেনা স্প্লিন্টারের আঘাতে আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেনাবাহিনীর দাবি অনুযায়ী কয়েক মিনিট পর আহতদের সরিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত একটি যানবাহনের কাছেও আরেকটি বিস্ফোরক বোঝাই ড্রোন বিস্ফোরিত হয়, যাতে আরও একজন সেনা আহত হন। পরবর্তীতে তাকেও চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। আল মানারের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর ইসরায়েলি বাহিনী ওই এলাকায় গোলাবর্ষণ চালায়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 2 দিন আগে থেকে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে একাধিকবার অগ্রসর হওয়ার চেষ্টা, বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করে। বিশেষ করে কফর তেবনিতের উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রার মুখে প্রতিরোধ যোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং কয়েকটি পাল্টা হামলা চালায়। পরে ইসরায়েলি গণমাধ্যমে আরও দাবি করা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর একটি হামভি যানকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসের হামলা চালানো হলে মোট 10 জন সেনা আহত হয়। তবে আহতের প্রকৃত সংখ্যা ও ঘটনার বিস্তারিত সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এবং স্বাধীন সূত্র থেকে তাৎক্ষণিকভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এক টেলিফোন আলাপে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করেন এবং বলেন, এই চুক্তির ফলে সৃষ্ট নতুন সুযোগকে কাজে লাগিয়ে তেহরান ও বেজিং বিশেষ করে অর্থনীতি ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ করতে পারবে। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান উচ্চমাত্রার পারস্পরিক আস্থা ও কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে আলোচনা প্রক্রিয়া জুড়ে চীনের ধারাবাহিক সমর্থনের জন্য বেজিংকে ধন্যবাদ জানান। অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাসের কথা উল্লেখ করে আরাকচি বলেন, যুদ্ধের অবসান সহ চুক্তির সব ধারা পূর্ণাঙ্গ ও বিশ্বস্তভাবে বাস্তবায়নের দায়িত্ব মূলত যুক্তরাষ্ট্রের উপরই বর্তায়। জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সমঝোতা স্মারককে স্বাগত জানান এবং বহিরাগত চাপ ও জবরদস্তিমূলক নীতির মুখে ইরানের সরকার ও জনগণের দৃঢ়তার প্রশংসা করেন। তিনি সমস্যা সমাধানে ইরানের দায়িত্বশীল ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গিকেও ইতিবাচক বলে উল্লেখ করেন। ওয়াং ই চুক্তির সঠিক ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, এ লক্ষ্যে
আঞ্চলিক সম্পৃক্ততা জোরদার, বিভিন্ন অস্পষ্টতা ও চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমঝোতার কার্যকর বাস্তবায়নে সহায়তার জন্য চীন সহযোগিতা করতে প্রস্তুত। দুই মন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই সমঝোতার প্রতি সমর্থন জানাতে আহ্বান জানান এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রধান দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন যে এই সমঝোতার ফলে ইরান চীন সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা প্রতিষ্ঠার ঘোষণা দক্ষিণ ও পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। এই প্রক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সমর্থনের কথা প্রকাশ্যে উল্লেখ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে বার্তা দিয়েছেন তা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং আঙ্কারা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের একটি স্পষ্ট ইঙ্গিত। আগামী দিনে পাকিস্তান তুরস্ক সামরিক সহযোগিতা এবং ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা লাভ করতে পারে, যার প্রভাব মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর মুসলিম বিশ্বের রাজনৈতিক ভারসাম্যের উপর পড়বে। পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। উভয় দেশ নিজেদেরকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখে এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে প্রায় একই ধরনের অবস্থান গ্রহণ করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর হয়েছে। তুরস্ক পাকিস্তানকে মিলজেম প্রকল্পের আওতায় যুদ্ধজাহাজ সরবরাহ করেছে, T-129 আক্রমণাত্মক হেলিকপ্টার চুক্তি নিয়ে কাজ করছে এবং যৌথ প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রেও আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তানের জন্য তুরস্ক শুধু অস্ত্র সরবরাহকারী নয়, বরং একটি প্রযুক্তিগত অংশীদার। অন্যদিকে তুরস্ক পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা ও দক্ষিণ এশিয়ায় তার কৌশলগত অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। এরদোয়ান সরকারের অধীনে তুরস্ক নিজেকে একটি স্বাধীন ও বহুমাত্রিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও আঙ্কারা পশ্চিমা মিত্রদের সঙ্গে দূরত্ব বজায় রেখে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ায় নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান তুরস্কের জন্য একটি স্বাভাবিক অংশীদার। দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ আগামী দিনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং নৌবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে উভয় দেশ একে অপরের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে পারে। পাকিস্তানের সামরিক নেতৃত্ব তুরস্ককে দীর্ঘমেয়াদী সহযোগী হিসেবে দেখছে। ফিল্ড মার্শাল আসিম মনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী আঞ্চলিক বাস্তবতাকে নতুনভাবে মূল্যায়ন করছে। চীন পাকিস্তানের প্রধান কৌশলগত অংশীদার হলেও ইসলামাবাদ এখন তুরস্কের সঙ্গে সম্পর্ককে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চায় যা তাকে পশ্চিমা প্রযুক্তি ও মুসলিম বিশ্বের সমর্থন উভয়ই নিশ্চিত করতে সাহায্য করবে। এই প্রেক্ষাপটে পাকিস্তান তুরস্ক সামরিক সহযোগিতা ভবিষ্যতে একটি শক্তিশালী প্রতিরক্ষা জোটের রূপ নিতে পারে, যদিও তা আনুষ্ঠানিক সামরিক জোটে পরিণত হওয়ার সম্ভাবনা আপাতত সীমিত। অন্যদিকে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সবসময় জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, আবার নিরাপত্তা ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। ইরান ও সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতার সময় পাকিস্তান নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিযোগিতার মধ্যেও ইসলামাবাদ তার কৌশলগত অবস্থান রক্ষা করার চেষ্টা করেছে। মার্কিন ইরান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা ইরানের কাছে ইসলামাবাদের গুরুত্ব বৃদ্ধি করেছে। তেহরান উপলব্ধি করছে যে পাকিস্তান এমন একটি দেশ যার সঙ্গে সৌদি আরব, চীন, তুরস্ক এবং যুক্তরাষ্ট্র সব পক্ষেরই যোগাযোগ রয়েছে। এই বিশেষ অবস্থান পাকিস্তানকে একটি কার্যকর কূটনৈতিক সেতুতে পরিণত করেছে। ফলে আগামী দিনে ইরান পাকিস্তান সম্পর্ক আরও বাস্তববাদী এবং সহযোগিতামূলক রূপ নিতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনা হলেও ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে নানা বাধা ছিল। যদি মার্কিন ইরান সম্পর্কের উন্নতি ঘটে এবং নিষেধাজ্ঞার চাপ কমে, তাহলে এই প্রকল্প আবারও গতি পেতে পারে। পাকিস্তানের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ইরানি গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সীমান্ত বাণিজ্য, বিদ্যুৎ সরবরাহ এবং পরিবহন অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জও রয়েছে। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক এবং তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব ইরানের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। যদিও তুরস্ক ও ইরান বিভিন্ন সহযোগিতা করে, তবুও সিরিয়া, ককেশাস এবং মধ্য এশিয়ার মধ্যে তাদের
তাদের প্রতিযোগিতা রয়েছে। পাকিস্তান যদি তুরস্কের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্ব গড়ে তোলে তাহলে তেহরান পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। ফলে ইসলামাবাদের জন্য ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এখানে চীনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। চীন পাকিস্তানের প্রধান অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার এবং একই সঙ্গে ইরানের সঙ্গেও তার গভীর সম্পর্ক রয়েছে। বেজিং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী, তাই চীনের উৎসাহে পাকিস্তান ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও বাড়তে পারে। চীন চাইবে তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে ইরানের সংযোগ স্থাপিত হোক, যা পুরো অঞ্চলের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তুরস্ক, পাকিস্তান এবং ইরান এই তিন দেশের মধ্যে ভবিষ্যতে একটি সীমিত কৌশলগত সমন্বয় দেখা যেতে পারে। যদিও তাদের স্বার্থ সব ক্ষেত্রে এক নয়, তবুও পশ্চিমা প্রভাবের বাইরে আঞ্চলিক স্বায়ত্তশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সমন্বয়ের সুযোগ রয়েছে। বিশেষ করে আফগানিস্তান, জ্বালানি, নিরাপত্তা এবং বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিন দেশ একসঙ্গে কাজ করতে পারে। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত বাস্তবতায় পাকিস্তান নিজেকে শুধু একটি সামরিক শক্তি হিসেবে নয়, বরং একটি মধ্যস্থতাকারী ও কূটনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তুরস্কের সমর্থন এবং ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এই কৌশলকে আরও শক্তিশালী করতে পারে। তবে ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করা। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, তুরস্ক এবং ইরান সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজেদের জাতীয় স্বার্থ নিশ্চিত করা সহজ কাজ নয়। সবকিছু বিবেচনায় রেখে বলা যায় পাকিস্তান তুরস্ক সামরিক সহযোগিতা আগামী বছরগুলোতে আরও গভীর হবে এবং প্রতিরক্ষা প্রযুক্তি, যৌথ উৎপাদন ও নিরাপত্তা সমন্বয়ের নতুন ক্ষেত্র উন্মোচিত করবে। একই সময়ে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও বাস্তববাদী, অর্থনৈতিকভাবে লাভজনক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাতে পারে। যদি আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণে থাকে এবং কূটনৈতিক উদ্যোগ সফল হয় তাহলে পাকিস্তান, তুরস্ক ও ইরানের মধ্যে একটি সেতু বন্ধনকারী শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে, যা তাকে শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, সমগ্র মুসলিম বিশ্বের রাজনীতিতে আবারও প্রভাবশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে। নতুন করে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনা যখন তুঙ্গে, বিশ্ব গণমাধ্যম যখন তেলের দাম, মুদ্রাস্ফীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, তখন ইসরায়েল এমন এক নীতির দিকে অগ্রসর হচ্ছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে আল আকসা মসজিদকে ঘিরে যে পদক্ষেপ ও বিতর্ক সামনে এসেছে তা অনেকের মতে ইসরায়েলের সম্প্রসারণবাদী ও দখলদারিত্বমূলক নীতিরই আরেকটি বহিঃপ্রকাশ। সমালোচকদের মতে ইসরায়েল হয়তো সামরিক শক্তির দিক থেকে শক্তিশালী, কিন্তু তারা যে ধর্মীয় অনুভূতি, ঐতিহাসিক সংবেদনশীলতা এবং দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক বাস্তবতাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না তার প্রমাণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আল আকসা মসজিদ মুসলমানদের কাছে শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, যা বিশ্বের প্রায় 2 বিলিয়ন মুসলমানের আবেগ, বিশ্বাস এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে এই স্থানকে ঘিরে যে কোনো ধরনের স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টা শুধুমাত্র ফিলিস্তিন বা জর্ডানের সমস্যা হিসেবে বিবেচিত হয় না, বরং তা সমগ্র মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। বিশ্লেষকদের মতে ইসরায়েল যদি মনে করে যে তারা শুধুমাত্র হামাস বা হিজবুল্লাহর মতো সংগঠনের বিরোধিতার মুখোমুখি হবে, তাহলে সেটি একটি গুরুতর ভুল হিসেব। কারণ আল আকসাকে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তা ভৌগোলিক ও রাজনৈতিক সীমানা অতিক্রম করে বিশ্বব্যাপী মুসলিম সমাজকে একত্রিত করতে পারে। অনেক পর্যবেক্ষকের মতে ইসরায়েলের নীতিতে একটি বড় সমস্যা হলো সীমাবোধের অভাব। তারা প্রায়শই স্বল্পমেয়াদী লাভের দিকে মনোযোগ দিয়ে এমন পদক্ষেপ গ্রহণ করে যার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া অত্যন্ত গুরুতর হতে পারে। এর ফলে যেসব দেশ বা শক্তি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারত, তারাও ধীরে ধীরে ইসরায়েল বিরোধী অবস্থানে চলে যেতে বাধ্য হয়। একই সঙ্গে তাদের ঘনিষ্ঠ মিত্রদেরও বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে এমন কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নেয়া বা ন্যায্যতা দেয়া কঠিন হয়ে পড়ে। সম্প্রতি এমন খবর প্রকাশিত হয় যে মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি আল হারাম আল শরীফের ওপর জর্ডানের ঐতিহাসিক অভিভাবকত্বের পরিবর্তে একটি আন্তর্জাতিক ও আন্তঃধর্মীয় কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ নিচ্ছেন।
যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ধরনের প্রতিবেদনের বিষয়ে সরাসরি অবগত নন বলে জানান এবং জর্ডানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন, তবুও তিনি খবরগুলোকে স্পষ্টভাবে অস্বীকার করেননি। এই অবস্থান স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্নের জন্ম দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, যদি এমন কোনো উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হয় তাহলে তা গোটা অঞ্চলে নতুন করে সহিংসতা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। প্রকৃতপক্ষে এই বিতর্ক হঠাৎ করে সৃষ্টি হয়নি। গত কয়েক বছরে আল আকসাকে ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির একাধিকবার আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং সেখানে ইহুদি ধর্মীয় আচার পালনের অভিযোগ উঠেছে, যা দীর্ঘদিন ধরে চলে আসা স্থিতাবস্থার পরিপন্থী বলে সমালোচিত হয়েছে। ঐতিহাসিকভাবে আল আকসা মুসলিম উপাসনার স্থান হিসেবে স্বীকৃত এবং সেখানে সেই অবস্থান বজায় রাখার জন্য বিভিন্ন সময় গৃহীত ব্যবস্থাকে সম্মান করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই অবস্থানের ক্রমাগত অবক্ষয় নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। জেরুজালেমের পবিত্র স্থাপনাগুলোকে কেন্দ্র করে যে স্থিতাবস্থা বা স্ট্যাটাসকো ব্যবস্থা রয়েছে তার শেকড় উসমানীয় আমলে। পরবর্তীতে ব্রিটিশ প্রশাসনও সেই ব্যবস্থাকে বজায় রেখেছিল। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অধিকার, প্রশাসনিক দায়িত্ব এবং অভিভাবকত্বের বিষয়গুলো নির্ধারিত হয়। আল আকসার ক্ষেত্রে জর্ডানের হাশেমি রাজপরিবার ঐতিহাসিকভাবে এই অভিভাবকত্বের দায়িত্ব পালন করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে শুধু মুসলিম পবিত্র স্থান নয়, খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ক্ষেত্রেও স্থিতাবস্থার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক মহলের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সমালোচকদের মতে ইসরায়েল হয়তো মনে করছে যে ইরান যুদ্ধ এবং অন্যান্য আন্তর্জাতিক সংকটের কারণে বিশ্ব বর্তমানে ব্যস্ত, ফলে এই সুযোগে আল আকসাকে কেন্দ্র করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু এই হিসাব বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। কারণ আল আকসা শুধু জর্ডানের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি সমগ্র মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ একটি স্থান। ফলে এর ওপর যে কোনো ধরনের হস্তক্ষেপ সরাসরি কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে বিবেচিত হবে। জর্ডান দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বজায় রেখেছে এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত। কিন্তু আল আকসার অভিভাবকত্ব হাশেমি রাজপরিবারের জন্য শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং ঐতিহাসিক ও বৈধতার প্রশ্নের সঙ্গেও জড়িত। তাই এই অধিকার থেকে জর্ডানকে বঞ্চিত করার যে কোনো প্রচেষ্টা দেশটির জন্য অস্তিত্বগত সংকট হিসেবে বিবেচিত হতে পারে। এমন পরিস্থিতিতে আম্মান নীরব থাকবে বলে মনে করে না অনেক বিশ্লেষক। একই সঙ্গে তারা মনে করেন এই ইস্যুতে জর্ডান একা থাকবে না, মুসলিম বিশ্বের বহু দেশ এবং জনগণ তাদের পাশে দাঁড়াবে। যেসব আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তারাও নিজেদের অভ্যন্তরীণ জনমত ও ধর্মীয় সংবেদনশীলতার কারণে চাপে পড়তে পারে। কারণ আল আকসার মতো একটি বিষয় তাদের জন্য শুধুমাত্র কূটনৈতিক প্রশ্ন নয়, বরং জনগণের আবেগের সঙ্গে জড়িত। ফলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অনেক দেশের জন্য রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠতে পারে। ইসরায়েল এতদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে সীমা অতিক্রম করেও তুলনামূলক সীমিত প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই নিন্দা, উদ্বেগ প্রকাশ বা কূটনৈতিক বিবৃতির মধ্যেই প্রতিক্রিয়া সীমাবদ্ধ থেকেছে। এর ফলে হয়তো ইসরায়েলের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে আরও এগিয়ে গেলেও বাস্তবে তেমন কোনো মূল্য দিতে হবে না। কিন্তু ইতিহাস বলে একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তখন শুধুমাত্র কূটনৈতিক বিবৃতি নয়, বরং বাস্তব রাজনৈতিক, অর্থনৈতিক বা কৌশলগত পদক্ষেপও সামনে আসতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্প্রতি ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তার এই মন্তব্যকে অনেকে অতিরঞ্জিত মনে করলেও সমর্থকরা মনে করেন যে বিষয়টি কেবল মুসলমানদের ধর্মীয় অধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ জেরুজালেমের পবিত্র স্থানগুলো স্থিতাবস্থা ভেঙে গেলে তা আন্তঃধর্মীয় সহাবস্থান, আঞ্চলিক শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকিতে পরিণত হতে পারে। সব মিলিয়ে আল আকসাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি শুধুমাত্র একটি ভূখণ্ড বা ধর্মীয় স্থানের প্রশ্ন নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি উত্তেজনা বৃদ্ধি পায় এবং ঐতিহাসিক স্থিতাবস্থাকে পরিবর্তনের চেষ্টা অব্যাহত থাকে, তাহলে এর প্রতিক্রিয়া শুধু ফিলিস্তিন বা জেরুজালেমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা গোটা মুসলিম বিশ্ব, পশ্চিমা মিত্র এবং আন্তর্জাতিক ব্যবস্থার উপরও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে।
তাই অনেক বিশ্লেষক মনে করেন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই সব পক্ষের উচিত সংযম প্রদর্শন করা এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা যা ধর্মীয় সংঘাতকে আরও উস্কে দিতে পারে এবং একটি বৃহত্তর আন্তর্জাতিক সংকটের জন্ম দিতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।